গগনে আজ মিলেছে তারার মেলা। বাসন্তী সেজে আছে নববধূ। বধূ সাজে সে বসে আছে মাহিনের রুমে। তার জীবনে এত ঝড় তুফানের পরেও যে এত সুখকর একটি রাত্রি তার জন্য অপেক্ষা করেছিল কে জানত। সবই নিয়তি, শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা এবং ধৈর্য। পারুল তাকে রুমে বসিয়ে দিয়ে ফিসফিস করে তার কানে কানে বলে গেল, ভাবি বেস্ট অফ লাক। পিচ্ছি মেয়েটাও তাকে লজ্জা দিতে পিছুপা হচ্ছে না। মাহিন রুমে ঢুকে দরজা লাগালো। এগিয়ে গেল বিছানায় বসে থাকা তার নববধূর নিকট। গোমটা তুলে সে বাসন্তীর লজ্জামিশ্রিত মুখের পানে অনেকটা সময় চেয়ে রইল। এই রমণীকে সে যতবার দেখে ততবার নেশা ধরে তার চোখে। মাহিন দীর্ঘ চুম্বন করল প্রেয়সীর ললাটে। বাসন্তী আবেশে চোখ বুজে নিল। বাসন্তীর নিকট আজ দ্বিতীয়বারের মতো বাসর হলেও অনুভূতি সম্পূর্ণ নতুন। মাহিন সাজাবে তার বধূকে নতুন করে, নিজের আলোয় সিক্ত করে। পুরাতনের কোনো ছাপ সে থাকতে দেবে না বাসন্তীর জীবনে। সব হবে রঙিন নতুনত্বে ভরপুর। মাহিন বাসন্তীকে বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার প্রথম ভালোবাসা আপনি বাসন্তী। আজীবন ভালোবেসে যেতে চাই। শত বিরহের পরেও আপনাকে যে নতুন করে পেয়েছি, তার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। পছন্দের ভালোলাগার জিনিস যতই পুরনো হোক না কেন, পছন্দ ভালোলাগা তো কখনো পুরনো হয় না। জিনিস যত পুরনোই হোক, পছন্দ তো পছন্দই সই। এভাবেই হয়তো কপত কপতির মিলন রাত্রিতে শুরু হবে তাদের পরবর্তী নতুন দিবাকরের সূচনা। বাসন্তী মাহিনের বিদায়ের পরে সকলেই যার যার বাড়িতে পাড়ি জমিয়েছে। কয়েকদিন পরেই তাদের আবার উপস্থিত থাকতে হবে ওসমান ভিলায়। কারণ কয়েকদিন পরেই নিস্তব্ধ আর তাসফির রিসিপশন। তাসফি ড্রেসিং টেবিলের সামনে বসে আজকের সাজসজ্জা পরিষ্কারের চেষ্টায় কতটা সফল হবে কে জানে। নিস্তব্ধ খাটে বসে বসে দুষ্টু হেসে বলল, আহা, এগুলো তোমার খোলাখুলির কি দরকার বলো তো? ওগুলো তো আমিই খুদে দিতাম, তোমার এত কষ্ট করতে হবে না। তাসফির নিস্তব্ধ দিকে চোখ গরম করে চাইল। হ্যাঁ, তাই তো, আপনি খুলতে গেলে আমার সারা অঙ্গ আর চুলগুলো একটাও আস্ত থাকবে না। নিস্তব্ধ তির্যক কণ্ঠে বলল, না মানে পরিষ্কার করেও লাভ আছে? অন্তত ওসব ছাইপাশ আমার পেটে গিয়ে পেট খারাপ তো অন্তত করবে না। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, আপনি আর একটা কথাও বলবেন না? নিস্তব্ধ উঠে এসে তাসফিকে কোলে তুলে নিল। কি করছেন কি? নিস্তব্ধ ফিসফিস করে শুধালো, চাইছিলাম আজ একটু স্বইচ্ছায় নিজের পেট খারাপ করাতে। আমি এখন গোসলে যাব। সারাদিনের ঘামে গাটা কেমন ম্যাচম্যাচ করছে। ছাড়ুন, নিচে নামান। উহু, তা তো সম্ভব নয়। আপনার হাজবেন্ড এই মুহূর্তে মুডে আছে, তার কাজে বাধা দেওয়া আপনার জন্য দণ্ডনীয় অপরাধ। আর গোসল দুবারের কি প্রয়োজন বলো তো? একবারেই কাজ সেরে ফেলবে, সমস্যা কোথায়? তাসফি হতভম্ব হয়ে চাইল। লোকটা দিন দিন বড্ড লাগামহীন হচ্ছে। উফস। ভালোবাসাময় প্রেমিক যুগল লিপ্ত হলো তাদের প্রেম আদান প্রদানের কার্যে। খুঁজে নিতে ব্যস্ত তারা অমৃত সুখ। অন্ধকার রাত্রি কেটে গগনে ফুটে উঠেছেন নতুন ভোর। পরদিন বিকাল বেলা। নিস্তব্ধ সোফায় বসে ল্যাপটপে হিসাব কষতে ব্যস্ত। তাসফি ছাদ থেকে কাপড় তুলে এনে গোছাতে ব্যস্ত। হঠাৎ তার চোখ গেল গতকাল কুরিয়ার থেকে দিয়ে যাওয়া বক্স দুটোর পানে। গতকাল সময় সুযোগ না হয়ে উঠলেও এই মুহূর্তে তার বক্সের ভেতরে কি আছে দেখার জন্য তার মনের মাঝে হাঁসফাঁস করছে। কৌতূহলে তার চিত্ত হলো ভার। তাসফি এগিয়ে গিয়ে টেবিল থেকে বক্স দুটো তুলে নিল। নিস্তব্ধ দিকে তার লেখা বক্সটা এগিয়ে দিয়ে বলল, শুনছেন, দেখুন না, কাল আপনার নামে একটা কুরিয়ার এসেছিল। কি আছে বক্সটায় দেখুন তো। কি আছে তা দেখার জন্য তার আর তরস হইছে না। বক্সটা খুলে তাসফি অবাক হয়ে চেয়ে রইল। তার বক্সটার মাঝে কতগুলো চকলেটের সঙ্গে একটি চিরকুটের মতো কিছু। সে অবাক হয়ে নিস্তব্ধ পানে চাইল। তার বক্সেও একই রকমভাবে কিছু চকলেটের সঙ্গে লালাখামে মোড়ানো একটি চিরকুট। তাসফি কৌতূহল বশত সেটা খুলে পড়তে শুরু করল। তাসফি, প্রিয় সম্মেলনে প্রশ্ন আসছে না, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। তবে বর্তমানে তোমায় আমি পছন্দ করতে শুরু করেছি। সবাইকেই পছন্দ করতে চাই। জীবনে আর চাই না ভুল পথে এগিয়ে কারো চোখের কাঁটা হতে। জীবন আমায় অনেক কিছু দিয়েছে, আবার অনেক কিছু কেড়েও নিয়েছে। চেষ্টা করেছি কখনো অসৎ পথ অবলম্বন করে নিজের কাছে নিজের পছন্দনীয় জিনিসটি হাসিল করে নিতে, কিন্তু পারিনি। খারাপ কাজের ফলও কখনো ভালো হয় না, সেটা আমি কয়েকদিন যাবৎ ক্ষণে ক্ষণে উপলব্ধি করছি। তাসফি, তুমি সত্যিই খুবই লক্ষ্মীমতী, সঙ্গে প্রতিবাদী একটি মেয়ে। মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমার থেকে ডজনখানে বছরের ছোট হয়েও যেন তুমি আমার থেকে বেশি পরিপক্ক, বুদ্ধিমতী। নিস্তব্ধকে ভীষণ পছন্দ করতাম। বুঝোই তো একজন মানুষকে কতটা ভালোবাসলে নিজের খারাপ অভ্যাসকে পরিবর্তন করার তাড়নায় লিপ্ত হতে পারে মন। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার যোগ্য নয়, আমি মানতে চাইনি। তাই ভেবেছিলাম আমি পূর্ণতা পাইয়েই ছাড়ব, কিন্তু তা যে হবার নয়। ভাগ্যের লিখনকে বা করতে পারে খণ্ডন ওই একমাত্র ওপরওয়ালা ব্যতীত।
নিস্তব্ধ সেদিন যখন আমায় পার্কে থাপ্পড় মেরেছিল। আর সুজনকে শত অবহেলার পরেও নির্লজ্জের মতন এসে আমার মাথায় ছাতা ধরেছিল। সেদিনই বুঝেছিলাম জীবনে নিজের চাওয়ার গণ্ডির মাঝেই সবকিছু পাওয়াই আসল প্রাপ্তি নয়। এর বাইরেও বিপরীত পন্থা অবলম্বন করেও নিজের জীবনের সুখকে খুঁজে নেওয়া যায়। যেমনটা সুজন করেছে। আমায় ভালোবেসেছে। কিন্তু আশার সঙ্গে ও সুখে আছে। জীবনে সবারই হেরে গিয়ে পুনরায় সেই একটার পিছে না ছুটে তার দ্বারা যা সম্ভব পুনরায় নতুন কিছুর পিছে ছোটা উচিত। চেষ্টা করলে সফলতা জীবনে আসবেই। ভাবলাম এবারে নিজের উপরও একটু কথাগুলো এক্সপেরিমেন্ট করে দেখি। চাইলাম নিজের ভালোবাসার মানুষটা কতটুকু ভরসাযোগ্য তা দেখতে। তাই সেদিন তোমায় ক্যাফেতে ডেকে নিস্তব্ধকে ডিভোর্স দেওয়ার কথাটা বলেছিলাম। তোমার জবাব শুনে বুঝেছিলাম আসলেই নিস্তব্ধ তার জীবনের হিরেকেই খুঁজে পেয়েছে। আমার আর কি কাজ। সুইজারল্যান্ডে যাচ্ছি। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট। ভাবছি ওখানে গিয়েই এবারে নিজের অস্তিত্বটুকু গড়ে নেব। ভালো থেকো তাসফি। তোমার আর নিস্তব্ধ রন হাজার নাম ধরে নয়। চাইছি না কোনো পিছুটান ফেলে রাখতে। তোমার আর আমায় ঘৃণা করা আমার ডাক্তার বন্ধুটার জীবন সুখে পরিপূর্ণ হোক এই কামনা। তোমাদের একটা ফুটফুটে বেবি হোক। তোমার বর মহাশয়ের খেয়াল রেখ। তার যত্ন নিও কেমন। আল্লাহ হাফেজ। ইতি। তোমাদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। নিস্তব্ধ নিজের চিরকুটটি খুলে পড়তে শুরু করল। আমার প্রিয় ডাক্তার বন্ধু। প্রথম চিঠিটা লেখা তাসফিকে দিয়েই শুধু করেছি। তারপর ভাবলাম না হয়তো তোদের সঙ্গে আর দেখা হবে না, তাই সকলের কাছে শেষ স্মৃতি হিসাবে এক টুকরো চিঠি না হয় গচ্ছিত থাকুক। তোর সঙ্গে যদি কখনো কোনো অন্যায় করে থাকি তবে আমায় মাফ করে দিস। জানি অনেক অন্যায় করেছি। তাই বন্ধু হিসাবে মাফ করে দিস। ধরে নে না। আমি তোদের সেই কলেজের প্রথম বছরের চুপচাপ থাকা বন্ধুটা। শেষ কয়েক বছরের তৃপ্তি হারিয়ে গিয়েছে। তার স্মৃতিটুকু মুছে গিয়েছে তোদের মস্তিষ্ক থেকে। তাসফির আর তোর দুজনের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা। ভালো থাকিস। পারলে আমায় মাফ করে দিস। পারতেই হব। অবশ্যই আমায় মাফ করতে হবে বন্ধু হিসাবে। আমি চাই না কোনো পিছুটান রয় যাকে দেশের মাটিতে। আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি। 7টায় ফ্লাইট। তোকে শেষবার দেখার বড্ড ইচ্ছে ছিল। কিন্তু ভাবলাম না, ক্ষততে মলম লাগানোর চেষ্টা করে পুনরায় ক্ষত সৃষ্টি করলামই যখন তখন মলমের গুণ তো অবশিষ্ট থাকল না। ইতি। তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। চিঠি শেষে নিস্তব্ধ তাসফি একে অপরের দিকে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে চাইল। অতঃপর শুরু করল দৌড় প্রতিযোগিতার রেস। ব্যস্ত হলো নিজেদের কর্মে। কাল বিয়ে বাড়ি থেকে আসার পর পুরো ঘর এলোমেলো ছিল। বসে বসে আশা তাই গুছাচ্ছিল। আর সুজন বিছানায় বসে বসে কলা খাচ্ছিল। গোছানোর এক ফাঁকে সে কাল রাহেলা বেগমের রেখে যাওয়া ফ্লোরে দুটো বক্স দেখতে পেল। ভ্রু কুচকে সে সুজনের দিকে চাইল। এগুলো এখানে কে রেখেছে? সুজন বক্স দুটোর দিকে এক পলক চেয়ে শুধালো। এগুলোর কথা তো মনেই নেই। নিয়ে এসো তো, এগুলো কে পাঠালো হঠাৎ? আপনি আনেননি? না। আশা হাতের কাজ ফেলে কৌতূহলে আগে বক্স গবেষণায় নামল। একটা সুজনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে এটা আপনার নিন। অতঃপর নিজেরটা খুলতে চেষ্টা করল, সফলও হলো। আশা, তোমার নামের আগে প্রিয় সম্বোধন নেই। কারণটা খুবই সাধারণ। কারণ তোমার সঙ্গে আমার ততটা পরিচয় নেই। তবুও একটি বিশেষ কারণে চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা। সুজনের সঙ্গে তোমার বিয়ে হওয়াতে আমি খুশিই হয়েছি। তুমি আমার ব্যাপারে জানো কিনা তা নিয়েই হীনমন্যতায় ভুগছিলাম। জেনে থাকো আর না জেনে থাকো তবুও তোমার সত্যিটা জানিয়ে যাই। যদি জেনে থাকো তবে তোমার মনে কোনো রকম প্রতিহিংসা কিংবা অভিমানের সৃষ্টি না হোক। সুজন আমাকে ভালোবাসত। এখনো হয়তো বাসে। কিন্তু আমাকে ও কোনোদিন নিজের করে চাইবে না। আর না আমি চাই। তাই আমাকে আর সুজনকে নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তবে প্লিজ সেটা দূর করে নিজেদের নতুন জীবনে সুখী হও। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট। সুইজারল্যান্ড যাচ্ছি। আমার জন্য দোয়া করো যদি পারো। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ইতি। তৃপ্তি আহসান। সুজন খুব ধীর গতিতে নিজের চিরকুটটি মেলে ধরল চোখের সামনে। চিরকুটের ভাঁজ খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত গোছানো গুটি গুটি অক্ষরে লেখা বাক্যাংশ। প্রিয় বন্ধু সুজন, ভেবে রেখেছিলাম তোর চিঠিখানায় অনেক কিছু লিখব। কিন্তু কেন যেন তা হচ্ছে না। লিখার মাঝে মাঝেই আমি বারবার আটকে যাচ্ছি। লেখাগুলো কেমন যেন খাপছাড়া লাগছে। তুই যে আমাকে ভালোবাসতিস আমি সেটা জানতাম না। আবার একটা সময় এসে জেনে বুঝেও অদেখার ভান ধরে থাকতাম। তুইও সেম কাজটাই করতিস। এমনকি আজ পর্যন্ত আমায় তুই মুখ ফুটে বলিস ও উনি ভালোবাসি। হয়তো আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার অপেক্ষায় ছিলাম। আবার একটা সময় ছিলাম না। নিজের অতীতের জীবনটাই যেখানে অগোছালো সেখানে ভবিষ্যৎ কি করে গোছানো হবে বলতো।
তবুও চেষ্টা করছি সামান্য। যদি আমার এই অগোছালো জীবনটাকে প্রকৃতির মাঝে বিলীন করে একটু গোছালো করা যায়, ক্ষতি কি তাতে? আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, সন্ধ্যা 7টায় ফ্লাইট। কোনো অপরাধ করে থাকলে অবশ্যই আমায় মাফ করে দিস। তোদের নতুন জীবন সুখকর হোক। বক্সের মাঝে একটা লকেট আছে আমার তরফ থেকে। যদি আমায় মন থেকে মাফ করিস তবে আশাকে লকেটটা পরিয়ে দিস। আমি চাই আমায় আর কেউ মনে না রাখলেও আজীবন তুই আমায় বন্ধু হিসাবে মনে রাখিস। আমি জানি তুই রাখবি। ভালো থাকিস। ইতি। তোর অতৃপ্ত আত্মা। সুজন এক দৃষ্টিতে খানিকক্ষণ চিঠির দিকে পলক না ফেলে তাকিয়ে রইল। আসলেই প্রথম ভালোবাসা চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো জমা রয়ে যায় হৃদয়ের একটি কোণে। কেউ প্রকাশ করে তো কেউ করে না। সুজন বক্স খুঁজে সত্যিই একটি লকেট পেল। খানিকক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। লকেটের মাঝে S+এ লেখা। ধীর কদমে এগিয়ে গিয়ে সে আশার গলায় তা পরিয়ে দিল। আশা চিরকুট পড়া শেষে থমকে দাঁড়িয়েছিল সুজনের দিকে ছলছল নয়নে চেয়ে। অতঃপর আশাকে প্রথমবার নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সুজন। আশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। অথচ তার নয়ন ভেজা চক্ষু জলে। আশা সুজনকে জড়িয়ে ধরল না, বরং শক্ত কণ্ঠে বলল, এতদিনের তো আপনি আমার কাছাকাছি আসেননি স্যার। তবে আজ কেন এই উদ্যোগ? সুজন আশার মুখ পানে মায়ামো দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতে রাজলায় তুলে শুধালো, কে বলল জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও, সেই খবর কি রাখো বোকা মেয়ে? আশা চমকিত দৃষ্টিতে হতভম্ব বদনে চেয়ে রইল। কি বলল লোকটা? তৃপ্তিকে আমি ক্ষমা করেছি বহু আগে। এখন আর ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই আশা। আর না তো চাই তাকে নিজের সঙ্গে জোড়াতে। তৃপ্তির নামখানা এখন আমার হৃদয় শুধু ধুলো হয়ে জমা রয়েছে। সেই ধুলোও তুমি চাইলে ফু দিয়ে উড়িয়ে দিতে পারো এক নিমিষে। সেই অনুমতি তোমায় দিয়ে রেখেছি যেদিন কবুল বলে তোমার নিকট নিজেকে গচ্ছিত রাখলাম সেদিনই। এই পুরো আমিটাই তো তোমার। তবে কেন তোমার মনে এত দ্বিধা দ্বন্দ্ব আশা? আর তোমায় জড়িয়ে ধরার কারণ তৃপ্তি নয়, তুমি নিজে। ওর চিঠি পড়ে আমি উপলব্ধি করলাম সত্যিই তোমার প্রতি আমার অসম্ভব টানকে, যা তৃপ্তির প্রতি কোনোদিন অনুভব হয়নি। তার দেওয়া লকেট কেন পরালেন তবে স্যার? লকেট পরিয়েছি মানে এই নয় যে তৃপ্তির কথা আমি মেনে চলি। পরিয়েছি কারণ এতে আমার আর তোমার নামের সিম্বল রয়েছে। তাকে বহু আগে ক্ষমা করেছি, তাই পড়াতে তো কোনো দোষের নেই। তাছাড়া সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে খুলে ফেলতে পারো। আশার জবাবের অপেক্ষা করল না সুজন। একটানে লকেটটা খুলে ছুঁড়ে ফেলে দিল বাহিরে। বাতাসের ঝাপটায় তা কোথায় গিয়ে পড়ল কে জানে। কি করলেন? ফেললেন কেন? আশা আতঙ্কিত স্বরে শুধালো। জীবনে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন না হোক। আশা কয়েক পলক সুজনের পানে চেয়ে রইল। সুজনের শক্ত সামর্থ্য হাতটা শক্ত করে ধরল। টেনে নিতে নিতে হাঁটা ধরল। আসুন। কোথায় যাচ্ছ? হুসস। সৃজন আরশি আয়ানার জন্য যে বক্স পাঠিয়েছে তাতে একই লেখা, একই সম্বোধনের সহিত। প্রিয় আরশি, তোদের সঙ্গে কথা হয় না অনেক দিন যাবত। তবে তোরা আমার খোঁজ খবর না নিলেও আমি ঠিকই সবসময় তোদের খোঁজ রাখি, আক্রোশে হোক বা চিন্তিত ভঙ্গি থেকে। তোদেরকে সত্যিই ভীষণ ভালোবাসতাম রে। এখন পুনরায় বাসতে শুরু করেছি। তোদের সঙ্গে কত অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। সুইজারল্যান্ড যাচ্ছি। আগামীকাল 7টায় ফ্লাইট। সৃষ্টিকর্তা না করুক আজ যদি প্লেনটা ক্রাশ হয়, তবে আমার থেকে সবচেয়ে খুশি বোধ হয় কেউ হবে না। যদিও জানি নিজের মৃত্যু কামনা নিজের করতে নেই, তবুও ওই যে অপরাধের সূক্ষ্ম ব্যথা, তা হতে মুক্তি পেতে চাই রে। দেখি পারি কিনা জীবনটাকে নতুন করে গড়তে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। ইতি। তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। সৃজন সময়ের হিসাব করল। বক্সটা কাল পাঠিয়েছিল, আজ তবে। চমকে উঠল সে। এখনো ঘন্টা খানেক সময় বাকি আছে। তৃপ্তি নম্বরে ফোন করল সে। তবে ততক্ষণে তা বন্ধ বলছে। বোধ হয় সূর্যিমামা ইতোমধ্যে ডুব দিয়েছে পশ্চিম দিগন্তে। তৃপ্তি উদাস নয়নে তাকিয়ে আছে এয়ারপোর্টে চলাচল মানুষজনের পানে। আর মাত্র আধা ঘন্টা পরেই সে উড়াল দেবে ওই দূর আকাশে। থাকবে না আর এই বাংলাদেশে। হারিয়ে যাবে নতুন পথের খোঁজে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো খুবই অযত্নে মুছে নিল। কি দরকার তার চোখের পানিকে এক যত্ন করে মোছার? পড়ুক না একটু জল, ক্ষতি কি তাতে? বাংলাদেশে এখন তার নিজের বলতে কিছুই নেই, শুধু বন্ধুগুলো ছাড়া। তারাও কখনো তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা জানে না। খুব ইচ্ছে করছিল শেষবার সকলকে একটু দেখার। আবার মনে হলো না থাক, সব ইচ্ছে যে পূরণ হয় না। হে খোদা, তুমি শক্তি দিও বাকি জীবনটা লড়াই করে বাঁচার। আর কোনো পাপাচারে লিপ্ত হতে চাই না। তুমি তো অতি দয়ালু, কেউ আমায় শেষ সুযোগ না দিক। তুমি অন্তত দিও, না হলে তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? আমার এই হৃদয় ভর্তি ঝোলা যে শূন্য।
নিস্তব্ধ নিজের গাড়ি খানা এনে থামালো এয়ারপোর্টের সামনে। অতঃপর এক পলক তাসফির পানে চাইল। তাসফি মাথা নাড়ল। 7টা বাজার আগেই যে এসে পৌঁছাতে পেরেছে, এসেই তারা হাফ ছেড়ে বাঁচল। দুজনেই নেমে এলো গাড়ি থেকে। দুজনে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই সেখানে সুজন আর আশা একটা গাড়ি থেকে নামল। পরপর সৃজন, মাহিন, আয়ানা, আরশি সকলে। কি অদ্ভুত সবার মনের টান! আসলে জীবনে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, লোভ, ভালোবাসা এসবের থেকে বন্ধুত্বটা একটা আলাদা অনুভূতি, যা মুখে বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা রক্তের কোনো সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক গড়ে তোলে একে অপরের সঙ্গে। শত চাইলেও আমরা তা ভুলতে পারি না। শত বছর পর দেখা হলেও মনে হবে, ওই যে ওই মেয়েটা বা ছেলেটাই তো আমার বন্ধু ছিল। বন্ধু, বন্ধু। সেই বন্ধুটি যদি আমাদের কাছে এসে কখনো বলে, আমায় ক্ষমা করে দিস রে, ভুল হয়েছে, তখন অটোমেটিক চোখে অশ্রু ঝরে, অভিমানের পাল্লায় ভাটা পড়ে। এটাই বন্ধুত্ব। কখনো কখনো কোনো বন্ধু খারাপ কাজে লিপ্ত হলো না, ভালো কাজে, সে যাই হোক, জেনে বা অজান্তে প্রিয় বন্ধুটার সব কাজেই তাকে সঙ্গ দেই। তেমনি ভাবে প্রিয় বন্ধুর প্রতারণা ও বড্ড ভয়ঙ্কর। তৃপ্তি আনমনা হয়ে নিচের দিকে মুখ করে বসেছিল। তৃপ্তি হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে নিজের নামখানা কারো মুখ শুনে চমকে সামনে তাকালো। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখশ্রী পানে বিস্মিত দৃষ্টি তাক করে উঠে দাঁড়ালো। তার সামনে এক এক করে এসে দাঁড়ালো পুরো বন্ধুমহল। পুনরায় পানিতে টইটম্বুর হলো তার চক্ষু। সবাই যে এভাবে আসবে তা তার কল্পনার ও বাহিরে ছিল। তাসফি, আশা, আয়ানা, আরশি এসে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি ফিসফিস করে তার কানে কানে বলল, আপু, তুমি আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে কিনা নিজের ভুল শুধরে নিয়ে নিজেকে বদলাতে চাচ্ছে। অতীতে যাই করে থাকো না কেন, বর্তমানের তুমি ভীষণ ভালো আপু। তাছাড়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কেউ জীবনে সফল হতে পারে না। জীবনের ভুলগুলোকে যে শুধরে নিয়ে পরবর্তী ধাপে আগাতে পারে, সেই তো চিনে আসল জীবন। তুমি খুব ভালো থেকো। দোয়া করি তোমার জীবনেও এমন একজন আসুক যে তোমায় মাথায় করে রাখবে। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাসফির দিকে চেয়ে রইল। যে মেয়েটা তার কৃতকর্মের কারণে তাকে খোঁচা দিয়ে কথা বলতো, আজ সেই। জীবন আসলেই ভীষণ সুন্দর, যদি তুমি সৎ পথে জীবন পরিচালনা করো। আরশি বলল, তৃপ্তি, তোকে আমরা সকলে আসলেই অনেক ভালোবাসতাম জানিস। কিন্তু মানুষের কিছু খারাপ অভ্যাস, স্বভাব আমাদেরকে সেই মানুষটির থেকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আমরা বুঝি তুই পরিস্থিতির শিকার, তবুও নোংরা কাজ তো নোংরাই রয়ে যায় বল। কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিয়ে দেশ ছাড়ছিস, তোকে আমরা স্যালুট জানাই। কজনই বা পারে এমনটা করতে? আজকাল তো লোভ আর হিংসায় দুনিয়া তোলপাড়। কখনো যদি তোর কথা কারো কাছে বলার থাকে, আমরা বুক ফুলিয়ে বলতে পারবো। আমাদেরও একটা বন্ধু ছিল এবং আছে, সারা জীবন থাকবে, যে নিজের ভুলকে শুধরে নিয়ে নতুন করে জীবন গড়ার তাগিদে পা বাড়িয়েছে। তার জন্য সবসময় দোয়া করি, সে ভালো থাকুক। তার জীবনে এমন একজন মানুষকে পাঠাক সৃষ্টিকর্তা, যেন তার অন্ধকার জীবনে ভাটা পড়ে তার জীবনের ধূসর মেঘ কেটে সেখানে উজ্জ্বল ওই 7 রঙার রংধনুতে রাঙ্গুক। তোকে বলবো না বাংলাদেশে থেকে যেতে, বরং বলবো ও দেশে ভালো থাকিস। কারণ আমরা চাই সত্যিই তুই নতুন করে জীবনটা শুরু কর। তুই নিজেই একজন ডক্টর, তোর তো কিছুর প্রয়োজন নেই। নিজের জীবিত নিজেই পরিবহন করতে পারবি। বেস্ট অফ লাক দোস্ত। আশা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনি নিজেও জানেন না আজ আপনি আমায় কি দিয়েছেন। আপনার দেওয়া লকেটটা পড়তে পারছি না, তবে ভাববেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন আপু। নিস্তব্ধ এগিয়ে এসে তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে বলল, জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। তুই দিচ্ছিস, এবং জীবনও অনেক সময় আমাদের এই সুযোগটা পায় না। তুই পাচ্ছিস এবং দিচ্ছিস। আশা করি ভবিষ্যতে ভালো থাকবি। একে একে সবাই বেস্ট অফ লাক জানালো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করতেই তৃপ্তি সামনে পথে হাঁটা ধরল। আশা সুজনের হাতে চিমটি কাটল। সুজন শুধু একটি বাক্যই আওড়ালো, ভালো থাকিস, বেস্ট অফ লাক। সুজনের কণ্ঠে তৃপ্তি পিছু ফিরে চাইল। এতক্ষণে তৃপ্তির উজ্জ্বল মুখশ্রীতে হাসি ফুটল। তৃপ্তি ওই অবস্থায় পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেল। তৃপ্তি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, তোরাও সবাই ভালো থাকিস দোস্ত। তৃপ্তি চোখের কোণ মুছে সামনে ফিরে দৌড়ালো। খানিকক্ষণ বাদেই বিমানটি আকাশে উড়াল দিল। থাইগ্লাসের মাঝ দিয়ে প্লেনের অস্বস্তি বিলীন হওয়ার আগ পর্যন্ত সবাই তাকিয়েই থাকল। দেখা যাক জীবন তাদের পরবর্তীতে কোন পদক্ষেপে নিয়ে যায়। সময়টা রাত্রি ভাগের প্রথম ধাপে। জব্বার চাচার চায়ের দোকানে বসে আছে 4 বন্ধু। সকলের হাতে একটা করে সিগারেট। সকলে নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে টেনে নিচ্ছে নিকোটিনের ধোঁয়া। খানিকক্ষণ পরেই তা মুখমণ্ডলের ফাঁকফোকর দিয়ে বের করে দিচ্ছে বাহিরে। বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, ফলে দূষিত করে তুলছে সেই নির্ভেজাল বায়ুকে।
সিগারেটে ছাইটুকু অ্যাস্ট্রেটে ফেলানোর প্রয়োজন নেই, বেঞ্চের সামনে ফাঁকা থাকা মাটিতেই ফেলা যাচ্ছে তা চমৎকারভাবে। জব্বার চাচা ওদের দেখে মুচকি হাসে, আহা কদিন আগেই ছেলেগুলো অবিবাহিত ছিল, এখন কেমন সবগুলোর ঘরে এক একজন বউয়ের প্রদীপ জ্বলছে। আহা কি চমৎকার, সকলের ঘর এখন পরিপূর্ণ, এখন একখানা নাতিপুতি হলেই সম্পূর্ণ। ভাবলেই মনের আনন্দেরা ঝিলমিল করে পাখা মেলে। বিরাজমান নীরবতা ভেঙে সৃজন আওয়াজ তুলল, তৃপ্তির পরিবর্তন সত্যিই প্রশংসনীয়। কি বলিস? নিস্তব্ধ সুজন, কেউ কোনো জবাব দিল না। মাহিন ওদের খোঁচা দিল, মনোব্রত পালন করছিস নাকি তোরা, বুঝলাম না। সৃজনের কথায় নিস্তব্ধ জবাব দিল, ওর বিষয়ে কথা বলতে চাইছি না। আমার বোনকে একা রেখে এসে এখানে কি করছিস তুই? নিস্তব্ধর কথায় মাহিন থতমত খেল। যাহ বাবা, এখন আবার এই ব্যাটা তার পিছে কেন পড়ল? মাহিন মেকি হেসে প্রত্যুত্তর করল, কি যে বলিস, তোর বোন কি একা আছে নাকি? তার সঙ্গে মা পারুল সবাই আছে। উহু, তাদের থেকে এখন ওর তোকে প্রয়োজন বেশি। তাছাড়া মামা ডাক দ্রুত শুনতে চাচ্ছি। ধৈর্যের আর বাদ মানছে না বুঝলি। যা বাড়িতে যা। মাহিন হতভম্ব চোখে চেয়ে রইল। আর ইউ সিরিয়াস ভাই? সুজন আর সৃজন মিটিমিটি হাসছে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিরিয়াস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার বউ পিচ্ছি হতে পারে, কিন্তু তোর বউ তো পিচ্ছি নয়, তাই না? ভাই ও তোর বোন হয়, একটু তো থামো। উহু, কোনো থামাথামির নাম নেই মামা, ডাক শুনতে চাই দ্রুত। আমার বোন তোর বউ, সো বাড়িতে যা। মাহিন আর একটা কথারও জবাব দিল না। বন্ধু তার নিরামিষ থেকে এমন আমিষ হয়েছে বর্তমানে, তার মুখে আর কিছুই আটকাচ্ছে না। তাসফি বোন, তুই কি জাদু করলি, তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। আহারে জীবন, সুজন বলে উঠল। হ্যাঁ তাই তো, সঙ্গে আমরাও একটু না হয় চাচা মামা ডাক শুনে ফেললাম, কি বলিস সৃজন? ক্ষতি নেই তো, সৃজনের মেয়ের থেকে তো শুনছি, আরও একটার থেকে না হয় শুনলাম। মাহিন সুযোগ পেয়ে সুজনের কাঁধ শক্ত করে চেপে ধরে তির্যক কণ্ঠে বলল, হ্যাঁ তাই তো, তাই তো, একদম ঠিক বলেছ বন্ধু। তবে তুমিও ফিল্ডে নেমে পড়ো কেমন? তুমি শুধু একা কেন মামা চাচা ডাক শুনবে? হুম, আমাদেরও একটু শোনাও, আমরাও একটু শুনি, সঙ্গে নিজেও একটু বাবা ডাক শুনো। কি বলিস তোরা? নিস্তব্ধ আর সৃজন শয়তানি হেসে সায় দিল। সুজন শুষ্ক ঢোক গিলল। আশার কাছে পৌঁছাবে কি করে সে? এখন পর্যন্ত ঠোঁটে একটু চুমু খাওয়ার সুযোগ পেল না। আর তো বাবা ডাক, সে ডাক বোধ হয় শোনার অপেক্ষা করতে করতে তার বোধ হয় বছর পেরিয়ে যাবে। নাকি উপরওয়ালা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে রেখেছে কে জানে। কথার মাঝেই সুজনের ফোনে কল এসেছে। আশার ফোন। সুজন দূরে যেতে নিতেই মাহিন তার হাত টেনে ধরে বসিয়ে দিল। শুধু তাকে পচানো, হুম, এবার সে পচাবে। আহা, কোথায় যাচ্ছ চাঁদু, এদিকে এসো, এখানেই বসে কথা বলো। আচ্ছা, এই যে আমরা কানে হাত দিচ্ছি দেখ। বন্ধুদের দিকে সুজন করুণ চোখে চেয়ে ফোন রিসিভ করল। কোথায় আছেন? কখন আসবেন? ওপাশে আসার কথার জবাবে সুজন প্রত্যুত্তর করল, একটু পরেই। কেন? মাহিন ওর কানে ফিসফিস করে বলল, বুঝো না কেন বন্ধু? বউ বাড়িতে ফোন করে কেন ডাকে বুঝো না, চুপি চুপি প্রেম ভালোবাসা দেখাতে বুঝলা। সুজন চোখ গরম করে চাইল। মাহিন মুখে হাত দিল। আশা জবাব দিল, আসার সময় মায়ের জন্য একটু সাবুদানা কিনে নিয়ে আসতে পারবেন? কাল আমার ক্লাস নেই, আমি বের হতে পারবো না। তাছাড়া এত কষ্ট করার কি দরকার বলুন, তার জন্য তো আপনি আছেনই। বলেই আশা হাসল। আচ্ছা আনবো। বলেই সুজন কোনো রকমে তড়িঘড়ি করে ফোনটা কাটল। উফাফ, বজ্জাত মেয়ে, বন্ধুদের সামনে তার পেস্টিস এখনই পাঞ্চার করে দিচ্ছিল। ফোনে এভাবে কেউ বলে? মাহিন আর সৃজন ড্যাব ড্যাব করে সুজনের দিকে চেয়ে আছে। নিস্তব্ধ এদিকে মন নেই। সে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত। তার মুখাবয়বে ফুটে উঠছে ক্ষণে ক্ষণে এক টুকরো সুখের হাসি। সৃজন তাকে ধাক্কা দিল, শুধালো, আরে ব্যাটা কি করছিস বলতো ফোনে? আমাদের সৃজন বাবুকে দেখ। ব্যাটা মনে হয় বউয়ের কাছে বিড়াল সেজে আছে। আদতেও আমরা মামা ডাক শুনবো তো? নিস্তব্ধ মুচকি হেসে কথার প্রত্যুত্তর করল, সৃজন বউয়ের কাছে বেড়াল সেজে আছে তুই কেমন করে জানলি? আর তাছাড়া যদি হয়েও থাকে তবে ঘরের গিন্নির কাছে সামান্য মাথা নত করা দোষের কোনো কাজ নয়। ঘরটাকে সামলে রাখে তো সেই, সঙ্গে আমাদের কত খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে ভয়ডরের সম্পর্ক কেন গড়ে উঠবে বলতো? বরং তাদের মাঝে বজায় থাকা উচিত বন্ধুত্বের সম্পর্ক। আবার শুধু বন্ধুত্ব হলেও সম্পর্কটা পরিপূর্ণ হবে না। সঙ্গে দরকার একের অপরকে সম্মান করা, বিশ্বাস করা। তোর মাঝে এগুলো যখন চলে আসবে দেখবি ভালোবাসা তখন এমনিতেই চলে আসবে। তখন একটা কেন হাজারটা বাচ্চা কাচ্চা হবে। ঘরে রাখারই জায়গা হবে না। এই আমাকেই দেখ না, তাসফিকে প্রথম থেকেই ভালোবেসে বসে আছি, কিন্তু নিজের ইগোর জন্য সেটা বুঝতে কতটা সময় লেগে গেল। কত অঘটনের কাহিনীর সম্মুখীন হতে হলো। এই জন্যই বলে ইগো তুমি বাইরে দেখাও ব্যাটা।
ঘরের গিন্নির কাছে গিয়ে মোটেও তা দেখিও না, কারণ দিন শেষে তার নীড়েই তোমার ফিরতে হবে। তার কোলে বা বক্ষমাঝে মাথা রেখেই তোমার শান্তির ঘুম ঘুমাতে হবে। বউ, মা কিংবা বোন, এদের কাছে নিজেদের ইগোকে রাখো 10 হাত দূরে। গম্ভীরতা যতটুকু প্রয়োজন ততটুকু করো আয়োজন। সৃজন, মাহিন, সুজন, নিস্তব্ধ র কথা শেষে চারজনেই মুচকি হাসল। নিস্তব্ধ র কথায় জব্বার আমার হৃদয়ে ও শীতল হল। নিস্তব্ধ র প্রতি তার হৃদয় আবারও আপ্লুত হল। এই জন্যই তো এই ছেলেটাকেই তার বেশি ভালো লাগে। কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। নিস্তব্ধ ওসমান ভিলায় পৌঁছে নিজের রুমে প্রবেশ করতেই তাসফি দৌড়ে এসে নিস্তব্ধ র গলা জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, এত দেরি করলেন কেন? কখন মেসেজ দিয়েছি? কথা বলতে বলতেই দেরি হয়ে গেল বাবা। তাসফি নিস্তব্ধ র মুখে কাছে নাক নিয়ে গন্ধ শুকতে শুকতে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধাল, এই আপনি স্মোক করেছেন তাই না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিলল। এই রে বউ, তার ধরে ফেলেছে। নিস্তব্ধ লোকালো না, সত্যিটাই স্বীকার করল। মেয়ে মানুষের থেকে কথা লুকানো মানেই ঝামেলা। বরং সত্যিটা বললে কিছুক্ষণ হুম্বি তুম্বি করলেও পরক্ষণে একটু আদরেই গলে জল হয়ে যায়। বরং লুকালেই রেগে লাল হয়ে যায়। বিশ্বাস করো জান, একটা খেয়েছি মাত্র। আচ্ছা তুমি বলো, আমি কি স্মোক করি? মাঝে মাঝে তো মাত্র। নিস্তব্ধ টুপ করে তাসফির এগিয়ে রাখা ঠোঁটে চুমু খেল। তাসফি বিরক্তিকর স্বরে বলল, ইয়াকছি। জান, ব্রাশ করে আসুন, খাইস্টা লোক। ফ্রেশ হয়ে আসুন। ডাক্তার মানুষ যে এতটা পিচাস হয় আমি আগে জানতাম না। নিস্তব্ধ তাসফিকে কোলে তুলতে তুলতে ফিসফিস করে শুধালো, উহু, তা তো হবে না সুইটহার্ট। এবারে এই খাইস্টা লোকের মাঝেই আপনি নিজেকে বিলীন করবেন। তাসফি আতকে উঠল, এই না, শুনুন। সম্ভব নয় এখন। শুনুন। হবে না, কিছুতেই সম্ভব নয়। আপনাকে আমার কিছু বলার আছে। তাই তো দ্রুত আসতে বললাম। নিস্তব্ধ প্রেয়সীর ভয়ার্ত মুখের পানে ভ্রু কুঁচকে চাইল। তাসফিকে খাটে বসে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। কি ব্যাপার বলো তো? শরীর খারাপ তোমার? তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ চোখে মুখে হাত ঠেকিয়ে দেখল, এই জ্বর টর এলো নাকি? তাসফি তাও মাথা নাড়ল। নিস্তব্ধ এবারে রেগে গেল, আরে বাবা, তবে বলবে তো কি হয়েছে? এভাবে ভাবনায় রাখলে ভাল্লাগে? তাসফি ছোট্ট বাচ্চাদের মতো লজ্জায় দুহাতে মুখ ঢাকল। নিস্তব্ধ জোর করে তার মুখ থেকে টেনে হাত সরালো। আহা, কি মুশকিল! আপনি কি এখন আমায় ঠিকমতো একটু লজ্জা পেতেও দেবেন না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিলল। বউয়ের মতিগতি তার ঠিক লাগছে না। অজানা আশঙ্কার উত্তেজনায় তার বুক সামান্য কাঁপছে বোধ হয়। না, আগে আমায় সবটা ক্লিয়ার করো, তারপর লজ্জা পেও। দূর, আপনি বুঝতে পারছেন না। কদিন পর মা হলে তো এত লজ্জা পেতে পারবো না। এখন একটু পেয়ে রাখি। বলেই তাসফি জিহ্বায় কাপড় দিল। নিস্তব্ধ র মাথায় যেন বজ্রপাত হল। মন চাইছে ইহা সত্য না হোক। থতমত খেয়ে বলল, মা? মানে? কি বলছো? মাথা ঠিক আছে? তাসফি মুচকি হেসে নিস্তব্ধ কাঁধ জড়িয়ে তার কানে কানে ধীর সরে শুধালো, ডাক্তার সাহেব, আপনার কার্বন কপি আসতে চলেছে। আই এম প্রেগনেন্ট। আর ইউ রেডি মিস্টার হাজবেন্ড? নিস্তব্ধ কানে যেন বজ্রপাত হলো ধুম করে। তার এখন দুঃখ পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত, এই মুহূর্তে তার অনুভূতি বোঝানো দেয়। খানিকক্ষণ আগেই সে বন্ধুদের বলে এলো তার বউ পিচ্ছি, আর এখন সেই কিনা সেই। নিস্তব্ধ করুণ কণ্ঠে বলল, পিল খাইয়েছিলাম জান। কি করে সম্ভব হলো? আমি কি জানি? আপনার 2 টাকার পিল কাজ না করলে আমার কি? তাসফি চরম মিথ্যা কথা বলল। আসল কথা হচ্ছে সে ইচ্ছে করেই ওষুধ খায়নি। তোমার শরীরের কন্ডিশন এই মুহূর্তে বেবি ক্যারি করতে প্রস্তুত নয় বউ। অসুস্থ হয়ে পড়বে তুমি। বোঝার চেষ্টা করো। কি যে বলেন না! আমার বয়স একদম পারফেক্ট 18+, কিছুদিন পরেই 19 হবে। ওয়েট 50+, প্রেশার ও একদম ঠিকঠাক। আর আপনি বলছেন প্রস্তুত নয়। আর এখন এসব বলেও লাভ নেই, বুঝেছেন? আমাদের সন্টু সোনা এখন আমার পেটের ভেতর। তাসফি তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এই আপনি আমায় কি বোঝার কথা বললেন? কোনো ভানে আবার? নিস্তব্ধ তাসফির মুখ চেপে ধরল। প্রেয়সীর পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, হুশস, আর একটা কথাও নয়। কিচ্ছু করতে হবে না। আমাদের সোনামনি দুনিয়ায় আসবে। এই রঙিন জগতে আলো দেখবে। এই সোনামনি কেন বলছেন? সোনা বাবু বলুন। ইয়া খোদা, আমার দোয়া তুমি কবুল করো। নিস্তব্ধ মুচকি হাসল। সত্যিই বাবা হওয়ার আলাদা একটা অনুভূতি। সবাই তা উপলব্ধি করতে পারে না। তাই তো এখনো সমাজে কেউ কেউ নিজের অবৈধ জারজ সন্তানকে ফেলে দিয়ে আসে পচা নর্দমার মাঝে। আহা, জীবন এতই তুচ্ছ বুঝি একটা জীবনের মূল্য মানুষের বিবেকের কাছে? সুজন বাড়ি ফিরল সাবুদানা হাতে। ড্রয়িং রুমে তা রেখে উপরে উঠে গেল নিজের রুমে। বাইরে কেমন ঝড় হাওয়া দিচ্ছে। বিদ্যুৎ নেই নাকি? ঘরটা এমন অন্ধকার কেন? বেলকনি থেকে বাইরের ল্যাম্পপোস্টের আলোর একটুখানি পরশ দেখা যাচ্ছে।
একি ইতোমধ্যে তো বৃষ্টি ফোঁটাও পড়তে আরম্ভ করেছে। তার বেকনিতে কোনো সুন্দরী রমণী সেই বৃষ্টির ফোঁটা গায়ে মেখে খিলখিল করে হাসছে। হ্যাঁ, সেই রমণী তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। সুজন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেদিকে। কানের কাছে বেজে চলেছে তার মধুর শ্রুতি। ভালোবাসি 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 সুজন, তোমার একান্ত রমণীকে জড়িয়ে ধরে গিয়ে বলো ভালোবাসি। সুজন বোধ হয় বাতাসের সেই ফিসফিসানো ধ্বনি শুনতে পাচ্ছে। সত্যিই সুজন তাই করল। ধীর কদমে এগিয়ে সে তার একান্ত রমণীর কোমর জাপটে ধরল। কাঁধে মুখ ঘষল। মুখে উচ্চারণ করল শুধু একটিই বুলি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল রমণী। সঙ্গে ভালোবাসির ধ্বনিতে হৃদযন্ত্রের লাবডাব হল তার দ্রুত থেকে দ্রুততর। বক্ষমাঝে চলছে শ্বাস টানার নিদারুণ প্রতিযোগিতা। সুজনের অবাধ্য হাতের বিচরণে কণ্ঠে রোধ হয়ে এসেছে তার। কোনো মতে কণ্ঠ টেনে শুধালো, কি করছেন? হুশস। সুজন আশার কম্পনরত শরীরটাকে হাতের সাহায্য সামনে ঘুরালো। তার ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। সুজন আর ধৈর্য ধরতে পারল না। গভীর চুম্বন করল সেই কম্পনরত ওষ্ঠে। আশা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সরাতে চেষ্টা করে বলল, হুশ আছে আপনার, কি করছেন? কাজে বাধা দেওয়ায় সুজনের মেজাজ বিগড়ে গেল। আশার মুখ চেপে ধরে বলল, দূর বা, সব সময় বড্ড বেশি কথা বলো মেয়ে। বলেছি না ভালোবাসি, শুনতে পাওনি? কতভাবে বোঝাবো আর? আমার চোখের চাউনি বুঝো না? সে তোমাকে চায়, নিজের অস্তিত্বের সঙ্গে মেশাতে চায়। আশা শুষ্ক ঢোক গিলল। কেন বুঝবে না সে? সে সব বুঝতেই পারছে। তবে মনের মাঝে যে ভয়, সেটা সে কটাবে কেমন কর? সুজন আশাকে কোলে তুলতে তুলতে বলল, কথা বলবে না? ভয় নেই, আমি আছি তো। আশার উদ্বিগ্ন হৃদয় শীতল হলো এই একটা বাক্যের বিপরীতে। ভালোবাসা বাসির রাতে। সুজন মাঝি ও তার পাখির বাসার ভালোবাসা সকলভাবে পূর্ণতা পেল এই লগ্নে, এই ক্ষণে। মাঝে কেটে গিয়েছে আরও একটি মাস। আজ শুক্রবার। কদিন দোনামোনা করার পর নিস্তব্ধ ঠিক করল সুখবরটা আজ দিয়েই দেবে সকলকে। চিন্তায় সে বারবার কপালের ঘাম মুছছে। সবাই কেমন রিয়েক্ট করবে তাই নিয়েই টেনশন। দুদিন আগেও ফুফু বলল, এই যে ভাইয়ের পুতো, শুনো, কাজ বাজ একটু দেখে শুনে করো কেমন, মেয়েটাকে একটু সাবধানে রেখ। বয়স আরও কিছুটা বাড়ুক, তারপর ওসব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে বুঝলে। তাছাড়া এখন বউ তোমার ডাক্তারি পড়ছে। শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধিও না, বুঝেছ? নিস্তব্ধ। তখন শুধু শুষ্ক ঢোক গিলা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ অলরেডি তখন তাসফি প্রেগন্যান্ট। তবুও তার মনে হয় না খবরটা শোনার পর কেউ রাগ করে থাকবে। প্রথমে খানিকটা হুম্বি তুম্বি করলেও পরে ঠিকই সবাই আহ্লাদে আটখানা হবে, সে ঠিক জানে। কিন্তু নিস্তব্ধ এই কথাটা মুখে বলবে কেমন করে? এই পর্যন্ত সে জীবনে এতটাও লজ্জা পায়নি যতটা না সে এখন পাচ্ছে। নিস্তব্ধ পায়চারি দেখে তাসফি বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ইসস্তার ডাক্তার সাহেবের এমন হতভম্ব চিন্তিত মুখখানা দেখার জন্যই তো তার এসব কারসাজি এত দ্রুত করা। নিস্তব্ধ কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে তাসফিকে শুধালোল, মা, তুমি দাদি হতে যাচ্ছ? এভাবে বললে কেমন হয় বলো তো? এটাই বেস্ট হবে, তাই না বলো? তাসফি বোঝার ভান করে মাথা দুলালো। দূর, কি যে বলো, কেমন যেন বিচ্ছিরি লাগছে শুনতে। এটা বলা যাবে না। তার চেয়ে বরং এটা বলা যেতে পারে, বাবা তোমার ঘর আলো করে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে। না, এটাও কেমন যেন ওর লাগছে। আচ্ছা তবে আপা, তুই ফুপি হতে যাচ্ছিস, এটা বলাই যেতে পারে, তাই না বলো? তাসফি সত্যি এবারে ভীষণ মজা পাচ্ছে। এত কিছু ভাবনার পরেও নিস্তব্ধ ঠিক করল না, হার না, এবারে আর মুখে নয়, মাহিনের মতো সে চিঠিই লিখবে। তার মাধ্যমেই জানান দিবে। চিঠিটা চুপ করে টেবিলে রেখে সে আড়াল হবে। ব্যাস, তাহলেই কাজ শেষ। চিঠি লিখতে লিখতে নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, আমি বুঝলাম না কথাটা, তুমি তো বলতে পারো সবাইকে, আমাকেই কেন ঠেলে দিচ্ছ এখানে, আশ্চর্য। তাসফি নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল, আমি কেন বলতে যাব বলুন তো? জানেন না মেয়ে মানুষের লজ্জা বেশি। তারা কি এসব কথা সারা বাড়িময় গেয়ে বেড়াতে পারে? আজব মানুষ তো আপনি। ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের লজ্জার ভার খানিকটা কমিয়ে দেওয়া, এইটুকু কাজ পারবেন না আপনি? কদিন পর তাহলে আমার সন্টু সোনাকে সামলাবেন কেমন করে? সন্টু নামটা শুনতাই নিস্তব্ধ বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। এই শুনো মেয়ে, আমার ছেলে মেয়েকে এসব ফালতু নামে একদম ডাকবে না, ডিসগাস্টিং। নিস্তব্ধ চিঠিখানা ভাঁজ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তাসফিও হাসতে হাসতে নিস্তব্ধ পেছনে পেছনে এলো। আরে শুনুন তো। নিস্তব্ধ পিছু ফিরে রেগে বলল, তুমি কেন নিচে আসছো বুঝলাম না। পা পিছলে পড়লে কি হবে বুঝতে পারছো? কি যে বলেন না, বাবু তো এখনো নিজের আকৃতিই ধারণ করেনি। কিছু হবে, চলুন তো। তাসফি আরও একটু এগিয়ে বলল, তাছাড়া আপনি তো আছেনই আমার খেয়াল রাখতে।
কি এইটুকু খেয়াল রাখতে পারবেন না নিজের বউ বাচ্চার? নিস্তব্ধ মুচকি হাসল। পাগলি, এসো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শুক্রবার থাকায় সবাই জম্পেশ আড্ডা বসিয়েছে। বাসন্তী আর মাহিন ও উপস্থিত, সঙ্গে পারুল ও আছে। আবেদা বেগম এখন অনেকটাই সুস্থ। তাসফি এবারে নিজেও লজ্জা পাচ্ছে। দাদা মাহিন সহ বাড়ির পুরুষ মানুষ সহ মুরব্বি সকলেই এখানে উপস্থিত। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তুমি রেখ আসো বউ চিঠিটা। আমি? পাগল হয়েছেন জানতো। বাসন্তীর ওদের দিকে চোখ পড়তেই ভ্রুকুচকে বলল, কি ব্যাপার বলতো ভাই, তোরা ওখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? নিস্তব্ধ আমতা আমতা করল। বাসন্তী উঠে গিয়ে তাসফিকে নিজের পাশে এনে বসালো। আসলে বাসন্তী প্রেগন্যান্ট, তার খবর দিতেই একদিন আগে এ বাড়িতে এসেছে। মাহিন নিস্তব্ধ দিকে এগিয়ে গেল। ফিসফিস করে বলল, কি করছিলি ঘরে বসে বলতো? মাহিনের চোখ গেল নিস্তব্ধ হাতের মাঝে মুঠপাকানো কাগজটার দিকে। এই তোর হাতে কি দেখি দেখি। আরে! নিস্তব্ধ মুঠো খুলে মাহিন জোর করে কাগজটা নিয়ে নিল। সামনে মেলে ধরতেই মাহিন বিস্মিত চোখে একবার নিস্তব্ধ পানে চাইল। মাহিনের রিয়াকশন দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তাসফি মুখ কাচুমাচু করে বসে আছে। বাসন্তী আর না পেরে খপ করে নিজেই কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করল। পড়া শেষে বাসন্তী ও কারো জবাব দিচ্ছে না দেখে একে একে সকলের হাত পাঁচ করে শেষমেশ নিলয় সাহেবের হাতে গিয়ে পৌঁছাল। নিলয় সাহেব তা খানিকটা জোরেই পড়তে লাগলেন। আগামী কয়েক মাস পরেই এই ওসমান ভিলার পরবর্তী বংশধর আসিতে চলেছে। আপনাদের সবাইকে খবরটা জানানো হলো। সবাই দাদা দাদু ফুফা ফুপি তাওইমা মামিমা হতে চলেছেন। ধন্যবাদ। সকলের চোখ খুশিতে চকচক করে উঠল। আলহামদুলিল্লাহ বলে উঠল সকলে। ফুফু চিৎকার করে ডাকলেন, ওরে রুম্পা কোথায় আছিস, ফ্রিজ থেকে বের করে মিষ্টি নিয়ে আয়। আগে মিষ্টিমুখ করে তারপর হারামজাদাটাকে ওষ্ঠা দেব। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইল আর কি হলো? তাসফি মাথা নিচু করে আছে লজ্জায়। নিলয় সাহেব গিন্নি দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেখ অনিমা ছেলে নাকি তোমার এতটাও অধৈর্যশীল নয়। হুম, কোথায় গেল তোমার সেই ধৈর্যশীল ছেলে? হুমহু বাপ কা বেটা বুঝলে। অনিমা বেগম চোখ গরম করে চাইলেন, সব সময় বেশি বুঝো তুমি। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, এখন তো সেটা বলবেই। মাহিন নিস্তব্ধকে কুনুই দিয়ে গুঁতো দিল। তির্যক কণ্ঠে বলল, তোকে যেন সেদিন বলেছিল তার বউ পিচ্ছি। এসব হহুত দেরি। কে যেন কয়েক মাস আগে বলেছিল বউকে মানবে না। নিস্তব্ধ রাগী চোখে তাকালো। মাহিন তার তোয়াক্কা না করে বলল, উহু তা তো হবে না বন্ধু, তোমার এই চোখ গরমে আমি আর ভয় পাচ্ছি না বুঝলে। ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব এই আমি বলে রাখলাম। শ্বশুর মশাইকে কি করে টাইট দেবে আগেই শিখিয়ে পড়িয়ে দেব মেয়েকে বুঝলি। হা হা হা। নিস্তব্ধ রক্তচক্ষু বদনে চাইল। মাহিন তার চাউনিকে পাত্তাই দিল না। বাসন্তী তাসফিকে জড়িয়ে ধরল শক্ত করে। ও মাই গড, তাসফি কি শুনছি? দুই ননদ ভাবি কি তবে একসঙ্গে? হুম হুম। তাসফির গাল লজ্জায় লাল হয়ে উঠছে। থামো আপা, আর বলো না প্লিজ। নিলয় সাহেব মিষ্টি মুখে দিতে গেলেই অনিমা বেগম চোখ পাকিয়ে চেয়ে শুধালেন, তোমার না ডায়াবেটিস আছে, উহু কোনো মিষ্টি চলবে না বুঝেছ? নিলয় সাহেব করুণ চোখে গিন্নির পানে চাইল। মাহিন এগিয়ে এলো। আহা থাক না মা, একটা খেলে কিচ্ছু হবে না, খান খান বাবা, দুই খুশি এক মিষ্টিতেই আনন্দ মেটান। নিলয় সাহেব হেসে বললেন, এই তো যজ্ঞ জামাইয়ের মতো কথা। দেখেছ অনিমা কেমন শ্বশুরের খেয়াল রাখে। বলেই টপ করে মিষ্টিটা মুখে পুরলেন। অনিমা বেগম চোখ বড় বড় করে চাইলেন। ফিরোজা বেগমকে তাসফির দিকে এগিয়ে যেতে দেখেই ড্রয়িং রুমে উপস্থিত পুরুষেরা গলা খাখারি দিয়ে একে একে কেটে পড়ল। সঙ্গে নিস্তব্ধ ও ভাগল। সেধে সেধে কেই বা লজ্জায় পড়তে চায়। ফিরোজা বেগম তাসফি আর বাসন্তীর দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাক তবে এতদিনে দুইজনে একখান কাজের কাজ ঘটাইয়া ফেলছ। এইবারে বোধ হয় খোদা চাইলে মরণের আগে নাতি নাতকুরের পোলা মাইয়া গের দেখা যাইতে পারব। তাসফিকে বললেন, এহনো এইসব কি জামা কাপড় পরে বসে আছিস বলতো? এইসব থ্রি পিচ টিসার পরিস না তো। গোল ফোরাক পরবি সব সময়। বাচ্চার বারণে সুবিধা হইব বুঝলি। দুজনকেই বলছি। তাসফি আর বাসন্তী মাথা নাড়ল। বাসন্তী বলল, নানি তুমি না অসুস্থ, রুম থেকে বের হয়েছ কেন বলো তো? চলো রুমে চলো। খুশির খবর শোনার পর আশা ভীষণ খুশি হয়েছে। বান্ধবীকে জড়িয়েছিল কতক্ষণ। নিস্তব্ধ বাকি বন্ধুগণ তাকে তিতকারি মারতে ছাড়েনি। সুযোগ একদম লুফে নিয়েছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তবে সুফিয়া বেগম তাসফির পেট দেখে বলল, মাসের সঙ্গে পেটটা একটু বেশি। তাসফি এখন একটু বেশিই অসুস্থ। ঠিকমতো খেতে পারে না। যা খায় বমি হয়ে যায়। হাঁটতেও একটু সমস্যা। বেশিক্ষণ হাঁটলেই পেটে চিনচিন ব্যথা হয়।
মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা সুরসুরি দিচ্ছে তাকে। মায়ের কথা শুনে অনিমা বেগম নিস্তব্ধ দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ অবাক স্বরে শুধালো, কি আশ্চর্য, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ এভাবে মা? তাকানোর কাজ করেছ তাই তাকাচ্ছি। তাসফি, যাও তো মা, রেডি হয়ে এসো, আমরা হসপিটাল যাব। মায়ের চাউনিতে নিস্তব্ধ, খানিকটা ভয়ও পাচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে। তাসফি যেতে চাইল না। আসলে তাসফি চাচ্ছিল না আলট্রা করে এখনই ছেলে বাবু না মেয়ে বাবু তা জেনে যেতে। সে চাইছিল একবারে বাবু দুনিয়ার আলো দেখার পরেই সব জানবে। কিন্তু অনিমা বেগম তাসফির কথা মানলেন না। জোর করে নিয়ে চললেন হসপিটালে। এবং রিপোর্ট দেখে বুঝলেন তার সন্দেহই ঠিক ছিল। রিপোর্ট হাতে শাশুড়ি বৌমা দুজনেই থমথমে মুখে বাড়ি ফিরল। নিস্তব্ধ চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসেছিল। মা তাকে সাথে নেয়নি। দুজনকে গম্ভীর মুখে আসতে দেখলে তার চিন্তা আরও বেড়ে গেল। রিপোর্টে কি এসেছে মা? নিজেই দেখে নাও, বলেই তিনি রিপোর্টটা দেখে চলে গেলেন। নিস্তব্ধ একবার বউয়ের টম ফোলানো মুখের দিকে চেয়ে রিপোর্ট চেক করল। রিপোর্ট দেখে তার মাথায় হাত। একটা নয় দুটো বাচ্চা তার বউয়ের পেটে বেড়ে উঠছে। ও মাই গড! যা, একদম কথা বলবেন না আপনি। এতে আমার দোষটা কথায়? ওষুধ খায়নি কে বলো? নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমার যে কি আনন্দ হচ্ছে তাসফি, তোমায় বলে বোঝাতে পারবো না। একটা নয় দুটো একসঙ্গে ভাবতে পারছো তুমি? একসঙ্গে দুই কাজ শেষ। তাসফিও মুচকি হাসল। অভিমানী কণ্ঠে বলল, আপনি আর কি বুঝবেন, সব কষ্ট তো আমার। আর কষ্ট লাঘব করতে আমি আছি তো। তাসফি তৃপ্তির হাসি হাসল। অনিমা বেগম কঠোর জারি ঘোষণা করলেন, তাসফির নিচে নামা বন্ধ, সঙ্গে কলেজ যাওয়াও। ইন্টার্নি শেষ করতে আরও একটা বছর বেশি লাগুক, কোনো সমস্যা নেই। কিন্তু শরীরের ঝুঁকি তিনি কিছুতেই নিতে দেবেন না। মায়ের সঙ্গে বেবির ও সমস্যা হবে। ডাক্তার পৈপি করে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। ও আরেকটা কথা, এর মাঝে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস আগেই আশা জানালো সে মা হতে যাচ্ছে। সৃজন শুনে বুঝল না। সবাই কি একসঙ্গে যুদ্ধে নামলো নাকি? আশ্চর্য! যুদ্ধের মাঠ সেই শুধু একটু বেশিই আগে পার করে চলে এসেছে। পান্নার পরে ওসমান ভিলার দ্বিতীয় বংশধরের আগমন ঘটল। মাহিন আর বাসন্তীর প্রথম সন্তান, নিবিড় আহসান। জন্মের পরে বাচ্চারা যতটা কান্না করে ছেলেটা মোটেও তেমন করে কাঁদেনি। সামান্য একবার কেঁদেছিল কি কাঁদেনি টাইপ। এর মাসখানে পরের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। প্রকৃতিতে উত্থাল পাত্থাল বাতাস বইছিল। তাসফির হঠাৎ করেই ব্যথা শুরু হলো। প্রচণ্ড ব্যথা। নিস্তব্ধ ছিল হসপিটালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো। তার কপাল বেয়ে ঘাম টপটপ করে পড়ছে। দীর্ঘ ঘণ্টা শেষে দুজন নার্স দুটো ফুটফুটে শিশু বাচ্চা কোলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। বাচ্চা নর্মালেই হয়েছে। নার্স দুজন এগিয়ে আসতে আসতে হেসে বলল, কনগ্রাচুলেশন স্যার, আপনি এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। আর আমার ওয়াইফ, সেও সুস্থ আছে। সবাই হাফ ছেড়ে বাঁচল। কতটাই না ভয় পেয়েছিল। মাহিন ছুটে এসে বাচ্চা ছেলেটাকে কোলে নিল। বাচ্চারা সাধারণত জন্মের পর ভীষণ কান্না করে, কিন্তু এই ছেলের মাঝে তেমন কিছুই দেখা গেল না। একদম শান্ত। কেমন ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে। কান্নার লেশমাত্র নেই। তার ছেলে তো তবুও কেঁদেছিল, কিন্তু এত জন্ম থেকেই আজকের পরিবেশের মতন থমথমে। মনে হচ্ছে কেমন আর দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে আছে বাবার দিকে। মাহিন আতঙ্কিত কণ্ঠে বলল, নার্স, বাচ্চা তো কান্না করছে না? না। নার্স হেসে বলল, আসলেই বাচ্চাটা কিছুটা ব্যতিক্রমধর্মী। নিস্তব্ধ মেয়েকে কোলে তুলে নিল। তুলতুলে শরীরকে কোলে নিয়েই সে কেঁদে ফেলল। মা, আমি ধরতে পারছি না, এত নরম, যদি গলে যায়। মনে হচ্ছে পড়ে যাবে দেখ। ছেলে পাগলামি কথা দেখে অনিমা বেগম হাসেন। ছেলেটা শান্ত থাকলেও মেয়েটা একদম তার বিপরীত। গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছে। বুঝতে পারছে না বাচ্চা একটা মেয়ের গলার আওয়াজ এত উচ্চ হয় কি করে। তার কান্না থামার নামই নিচ্ছে না। নিস্তব্ধ মুচকি হেসে মেয়ের কপালে আলতো চুমু খেয়ে মেয়ের নাম রাখল। নিহারিকা বিনতে নিস্তব্ধ সঙ্গে যুক্ত করল তা। নিহারিকা বিনতে নিস্তব্ধতা। নামটা বলার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা হাসল। যেন নামটা তার ভারী পছন্দ হয়েছে। তার উচ্চ গলার মতো কোনো নাম রাখলে বোধ হয় তার গলার স্বরের সঙ্গে কান্নার বেগ আরও বেড়ে যেত। সুজন পাশ থেকে ফিসফিস করে বলল, সে কিরে বন্ধু, মেয়ে তো তোর গলা ফাটিয়ে চিৎকার জুড়ল। আর তুই কিনা নাম রাখলি নিস্তব্ধতা। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, জি, আর দেখে নিস, তোর ছেলের সঙ্গেই মেয়েকে আমি ঝুলাবো। হুহো, দেখা যাবে। তাসফি সুস্থ হলে ভেংচি কেটে নিজের ছেলের নাম রাখল আদৃত শেখ নিভৃত। আসলেই মায়েদের ছেলের প্রতি একটু বেশিই টান থাকে জন্ম থেকে। আর বাবাদের মেয়ের প্রতি। নিস্তব্ধতা নিজের নামের মতো নিস্তব্ধ থাকল না অবশ্য। বাবার মতো সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারে।
তাসফি একটু কাজ ছাড়া হলেই কান্না করে ভাসিয়ে দেয়। আদৃত নিস্তব্ধতার থেকে 1 মিনিটের বড়। তবুও কি শান্ত। তাসফি রেগে মেয়ের দিকে চেয়ে বলে, দেখ দেখ তোর ভাই কেমন শান্ত হয়ে আছে। আমায় ক্ষমা দে মা, বাপের মতো আমায় আর জ্বালাতন করিস না মা, করিস না। নিস্তব্ধ তখন হাসে বাবার হাসিতে, নিস্তব্ধতা ও তখন খিলখিল করে হেসে ওঠে, যেন সে বাবার পক্ষে। তাসফি বাপ বেটির দিকে রক্তচক্ষু বদনে চেয়ে থাকে। এর 2 মাস পরেই আশার ডেলিভারি হয়। সুজন আর আশার প্রথম সন্তান, সাদাফ সমাদ্দার। আশাকে রিলিজ করার পরে ওসমান ভিলার সবাই গিয়েছিল সাদাফকে দেখতে। সাদাফের দিকে এক পলক তাকাতেই নিস্তব্ধতার সে কি কান্না কিছুতেই থামানো গেল না। সাদাফও শুরু করল কান্না। দুজন একে অপরের কোন জন্মের শত্রু কে জানে। শেষে তাসফিরা বাড়ি থেকে না বেরুনো পর্যন্ত ওইটুকু মেয়ের কান্না থামলই না। সুজন নিস্তব্ধ রকানে কান ফিসফিস করে বলল, বন্ধু তোমার মেয়েকে বোধ হয় আর আমার ঘরে পাঠানো হলো না। নিস্তব্ধ রহস্যময় ভাবে হাসল। তাসফি ইচ্ছে করছিল মেয়েকে তুলে একটা আছাড় মারে। এইটুকু মেয়ে অথচ তার কি তেজ। নিস্তব্ধ চোখ পাকিয়ে বলল, খবরদার আমার মেয়েকে যদি তুমি কিছু বলেছ। নিহারিকাকে তাসফি ঠাস করে বাপের কোলে দিয়ে বলল, নিন তবে সামলান নিজের মেয়েকে। তাসফি অবাক হয়ে দেখে ওমা মেয়ে তার বাপের কোলে গিয়ে শান্ত। হুহো হয়েছে বাপের নেওটা। নিস্তব্ধ মেয়েকে কোলে নিয়ে মুচকি হাসে। এর 4 বছরের মাথায় জন্ম নেয় মাহরিসা আহসান, মাহিন এবং বাসন্তীর দ্বিতীয় সন্তান। মেয়েটা ভারী শান্ত। তাসফি সারাক্ষণ মেয়েটাকে কোলে রাখে। আর তার নিস্তব্ধতা সে এখনো কেঁদেই যায়। ওসমান ভিলায় আসলে আদৃত গম্ভীর মুখে ছোট্ট মাহরিসার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে। আর তাসফি ছেলের গালে চুমু খায়। তা দেখে নিস্তব্ধতা গাল ফুলিয়ে রাখে। মেয়ের অভিমান দেখে তাসফি মুচকি হাসে। বোনের টোম ফোলানো মুখে আদৃত চুমু খায়। নিস্তব্ধতা তখন খিলখিল করে হেসে দেয়। প্রতিবারই তো সে এমন করে। ভাইয়ের থেকে আদর খেতে সে ভান ধরে। ভাইকে যে সে বড্ড ভালোবাসে। সুজনদের বাড়িতে গেলে এখনো সাদাফ আর নিস্তব্ধতা এতটা বড় হওয়ার পরেও দুটোতে মিলে টুকুর টুকুর করে ঝগড়া করে। মেয়েটা তার সাদাফকে বলে সাদাবিলাই। আর সাদাফ নিহারিকাকে সারাক্ষণ নিরিবিলি বলে খেপাতে থাকে। দুজনের দেখা হলে খাওয়া নাওয়া বাদ দিয়ে ঝগড়া করাই তাদের প্রধান পেশা হয়ে দাঁড়ায়। তাসফি আর আশা দুজনেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সমান তালে। দেখতে দেখতে আশা আর তাসফি এমবিবিএস পাশ করে বের হলো। তাসফি নিস্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে বলল, ডাক্তার সাহেব আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি তাই না বলুন। নিস্তব্ধ সায় দিয়ে আদুরে ভঙ্গিতে অর্ধাঙ্গিনীর কপালে চুমু খায়। 6 বছরের আদৃত আর নিস্তব্ধতা দুজনের কেউই আজ কাঁদছে না। মায়ের গায়ে জড়ানো ডাক্তারি সাদা এপ্রন আর গলায় থাকা স্টেথোস্কোপের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। কি ভেবে আদৃত আর নিস্তব্ধতা দুজনেই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। স্বামী সন্তানকে বুকে আগলে ধরে তাসফি নীরব অশ্রু ফেলে। চোখকে বারণ করা যে বড্ড দায়। এই তো আজ তার জীবন পরিপূর্ণ। আর কি দরকার জীবনে। যা যা দরকার সবই তো আছে। সেই বোধ হয় জীবনে সবচেয়ে সুখী। অতীতের ঝড় ঝাপটা পেরিয়ে আজ সে মুক্ত বাতাসে। তাসফি ফিস করে শুধায়, বাবা কোথায় তুমি দেখ তোমার আদরের তাসফি আজ কতটা সুখী তোমার বাছা পাত্রের সঙ্গে। মা দেখ তোমার সেই ছোট তাসফি কত বড় হয়ে গিয়েছে। তার দুটো ছানা পোনাও রয়েছে। সে তোমার দেখা স্বপ্নকেও পূরণ করেছে। মা, বাবা দেখে যাও। অশ্রুর ঢল নামতে শুরু করে তার চোখ বেয়ে। নিস্তব্ধ চোখেও পানি, পূর্ণতার পানি। বাবা মায়ের কান্না দেখে আদৃত আজ অনেকগুলো দিন পর কাঁদল। কিন্তু অবাক করা বিষয়, সব সময় কাঁদতে থাকা নিস্তব্ধতা আজ কাঁদল না। বরং মায়ের বুক থেকে মাথা উঠিয়ে একে একে মা বাবা ভাই সকলের চোখের জল মুছিয়ে নিজের আধো আধো স্বরে বলল, তোমরা সবাই কাঁদছ কেন? দেখেই যে আমি আছি না। কেদনা কেউ কেমন? তাহলে তো তোমাদের নিহারিকা কষ্ট পায়। কাঁদে না কেমন? নিস্তব্ধ তাসফি অবাক হয়ে চেয়ে রয় মেয়ের পানে। যেন তার এইটুকুনি মেয়ে ইঙ্গিত দিচ্ছে শক্ত গম্ভীর ভঙ্গিতে। কাঁদছ কেন তোমরা? কিসের কষ্ট তোমাদের? তোমাদের নিহারিকা আছে তো। সে সব প্রবলেম সলভ করে দেবে দেখে নিও। 2 বছর পর ওসমান ভিলা আজ মানুষের গুঞ্জনে মুখরিত। বাইরের কোনো মানুষ নয়, ঘরের মানুষ। নিস্তব্ধ পরিবার মাহিন, সুজন, সৃজন, আয়ানা, আরশি, এমনকি তৃপ্তিও আজ উপস্থিত সেখানে। আজকের তৃপ্তির সঙ্গে 10 বছর আগের তৃপ্তিকে মেলানো বড্ড মুশকিল। তৃপ্তির পরনে কাতান শাড়ি। কোথাও ফাঁকফোকর নেই যেখান দিয়ে তার শরীরের একটি ভাঁজ অন্য পুরুষের চোখে দৃশ্যমান হবে। তার 1 বছরের মেয়ে কোলে। পাশে তার হাজবেন্ড নিখিল। বড্ড শান্ত ছেলে। আসলেই তৃপ্তি জীবনের যে এক টুকরো সুখের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছিল, তা সে পেয়েছে। আসলে মন থেকে চাইলে এবং সেই অনুযায়ী কর্ম করলে আল্লাহ তায়ালা আসলেই আমাদের তা দেন। ড্রয়িং রুমের সকলের মুখে আজ হাসি। আড্ডায় মশগুল সকলে। সৃজন সকলের দিকে তাকিয়ে বলল, স্মাইল প্লিজ।
অতঃপর এতগুলো মানুষ সকলে বন্দী হলো এক ফ্রেমে। ফ্রেমে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফির হাতটা শক্ত করে ধরে আছে। মাহিন বাসন্তীর দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আর আশা আর সুজন একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্তির কোলে নিজের মেয়ে আদৃত মাহরিসাকে কি নিয়ে যেন আঙুল উঁচিয়ে ধমকাচ্ছে, আর মাহরিসা কাদো কাদো মুখ করে মাথা নিচু করে রেখেছে। সাদাফ আর নিস্তব্ধতা দুজনের চুল ধরে টানছে। আশার কোলে থাকা তার 1 মাসের মেয়ে কাশফির দিকে নিবিড় ভ্রুকুচকে তাকিয়ে আছে, যেন সে মেয়েটার আগমনে মনে মনে বড্ড বিরক্ত। অনিমা বেগম নিলয় সাহেবের দিকে হাস্য উজ্জ্বল মুখে ঘেঁষে বসা। আর বাকি সবাই স্বাভাবিকভাবেই হেসে তাকিয়ে আছে। হয়তো বহু বছর পর এই ফ্রেমটি নিজের জায়গা করে নিবে ওসমান ভিলার ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বিশাল আকারে। প্রত্যেকের জীবনের আজ ধূসর মেঘ কেটে তার জায়গায় সকলের মুখে ছড়িয়ে পড়েছে আজ ওই আকাশের ওই 7 রঙা উজ্জ্বল রংধনুর প্রজ্জ্বলিত রশ্মি। সকলের মুখশ্রী আজ রঙিন। সেখানে নেই কোনো আর ধূসরের ছাড়া। সময়টা ঠিক গগনে সূর্যিমামা অস্ত যাবার আগ মুহূর্তে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। ওমা, সে কি হঠাৎ মেঘে ঢাকা আকাশ ধারণ করল লালাভ বর্ণ। অদূরে রংধনু দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওই তো দেখা দিয়েছে 7 রঙে রাঙা উজ্জ্বল রংধনু। ধূসর গগন আজ মেতেছে রঙে। সে যে সেজেছে লাজে। ভালোবাসার অসীম প্রেমে সে যে পড়েছে ফাঁদে। কহিব সেই অমর বাণী, আমি ভালোবাসি যে তোমায় হে সুন্দরী রমণী। আকাশের ওই ধূসর মেঘের ন্যায়? না না, ঠিক ওই উজ্জ্বল রাঙা রংধনুর ন্যায়। সমাপ্ত।